ওকে, সো গুড ইভিনিং ক্লাস। এটা আমাদের যাই হোক, যেই ক্লাসই হোক, আগের ক্লাসে যেটা আমরা ডিসকাস করছিলাম সেটা হচ্ছে বুক বিল্ডিং মেকানিজম। সো বুক বিল্ডিং মেকানিজমে আমরা কী করলাম, যে যদি আনলিস্টেড কোম্পানি 5টা কন্ডিশন ফুলফিল করতে না পারে, আর লিস্টেড কোম্পানি 2টো কন্ডিশন, তাহলে কি কন্ডিশনস ফর পাবলিক ইস্যু, তখন তাদেরকে কি অপশন দেওয়া হয় যে এন্টায়ার ইস্যুটাকে সে বুক বিল্ডিং মেকানিজম নিয়ে আনতে পারে, প্রোভাইডেড 75% হ্যাভ বিন ইস্যুড টু কোয়ালিফাইড ইনস্টিটিউশনাল বায়ার্স। ওকে, এবারে আজকে আমি কিছু কিছু জিনিস পড়াবো যেগুলো তোদের বইতে হয়তো দেখতে পারবি, তখন বলবি ম্যাম কেন করালেন না, তাই আমি সেগুলোকে আগে একটু কভার আপ করি, যেটা হয়তো নোটসে পাবি না। ঠিক আছে, এবং যেমন ধর বুক বিল্ডিং মেকানিজম আমরা যেমন করেছিলাম, তেমনই আরেকটা মেকানিজম আছে, সেটা আমরা সবসময় ফলো করি, সেটা হচ্ছে তোর ফিক্সড প্রাইস। ফিক্সড প্রাইস, ঠিক আছে, সেটা হচ্ছে তোর কি, সেটা হচ্ছে তোর ফিক্সড প্রাইস। ওকে, এবার ফিক্সড প্রাইসে কি হয়, ফিক্সড প্রাইসে কিছুই না। বুক বিল্ডিংয়ে যেমন আমরা বুক বিল্ডিংয়ে আমরা যেমন কি প্রথমে প্রাইসটা আমাদের জানা থাকে না, প্রাইসটা আননোন থাকে, কিন্তু প্রাইস ব্যান্ডটা জানি। এখানে প্রথম থেকে প্রাইসটা ফিক্স থাকে, আর অলমোস্ট যখন আমরা শেয়ার ইস্যু করি আমরা কিন্তু প্রাইস ফিক্স করেই করি। বুক বিল্ডিংটা ইজ আ রেয়ার কন্ডিশন, রেয়ার মানে সিচুয়েশন। বুক বিল্ডিংটা সবসময় হয় না, ফিক্সড প্রাইসেই অলমোস্ট হয়। আমি কি শেয়ার প্রাইসটা প্রথম থেকেই জানি, ঠিক আছে। আমরা এই মার্কেট ডিমান্ডটা, এই ফিক্সড প্রাইসে যদি শেয়ার ইস্যু করি, তাহলে শেয়ার ইস্যু করলে মার্কেট ডিমান্ডটা আমরা কিন্তু জেনে যাব, যেই আমার ইস্যুটা ক্লোজ হয়ে যাবে, যেই আমার ইস্যুটা ক্লোজ হয়ে যাবে আমি কিন্তু জেনে যাব যে আমার কত শেয়ারের জন্য লোকে অ্যাপ্লাই করেছে, জেনে যাই। যেমন আমরা ক্লাস 12-এ করেছিলাম যে অ্যাপ্লিকেশন তো আগে রিসিভ হয়ে যায়, আর মাঝে মাঝে আবার এক্সেস অ্যাপ্লিকেশন রিসিভ হয়ে গেলে তখন আমাকে রিফান্ড করতে হতো। ক্লিয়ার? তো তেমনই অ্যালট করার আগেই আমি জেনে যাব যে আমার কত ডিমান্ড হচ্ছে। কিন্তু বুক বিল্ডিংয়ে ইচ অ্যান্ড এভরি ডে যখন ওই বিডিং প্রসিডিওরটা চলবে, তখনই আমরা জানতে পারবো যে ইনভেস্টাররা বিড করছে মানে দে আর ইন্টারেস্টেড। তাহলে ডিমান্ডটা আমরা দেখতে পারবো যখনই ওই বুকটা বিল্ড হবে। আমরা কথাটা বলি হচ্ছে when the book is built, মানে বিডিংটা যখন হচ্ছে তখন আমরা জানতে পারবো। ওকে, এখানে পেমেন্ট কখন হবে, যখন আমি ওই সাবস্ক্রাইব করছি, হ্যাঁ সাবস্ক্রাইব করার মানে অ্যাপ্লিকেশন যখন করছি, সাবস্ক্রিপশন যখন পাবলিকরা সাবস্ক্রাইব করছে আমার শেয়ার, তখনই আমরা অ্যাপ্লিকেশন মানিটাকে রিসিভ করে নিই। ওকে, আর কি এইখানে পেমেন্ট তখনই হচ্ছে, এখানে আফটার অ্যালোকেশন হচ্ছে আমার কি হচ্ছে, পেমেন্টটা হচ্ছে। তাহলে ফার্স্টে হচ্ছে প্রাইসটা ফিক্সড, তারপরে হচ্ছে এখানে প্রাইস ব্যান্ডটা জানি, প্রাইস কোনো ফিক্স থাকে না। এইখানে আমি কি জানি, এখানে ডিমান্ড আমি কখন বুঝতে পারি, ডিমান্ড বুঝতে পারি হচ্ছে অনলি আফটার ক্লোজার অফ দি ইস্যু। আর এখানে এভরি ডে অ্যাজ দ্য বুক ইজ বিল্ড। এইখানে কিভাবে জানতে পারি, এখানে আমি কি করে টাকাটা কখন পাই, টাকাটা পাই হচ্ছে অ্যাট দ্য টাইম অফ সাবস্ক্রিপশন। আর এখানে কি পাই, টাকা পাই হচ্ছে অনলি আফটার অ্যালোকেশন। সো হঠাৎ করে আসতেই পারে যে রাইট ডিফারেন্স বিটুইন ফিক্সড প্রাইস মেথড আর বুক বিল্ডিং মেথড। ডিফারেন্স কি, ফিক্সড প্রাইসে প্রাইসটা আমার অলরেডি আগে থেকে জানা থাকে, আমি জানি যে কি যে আমি ডিমান্ডটা কখন জানতে পারি, যখন আমার সাবস্ক্রিপশন মানে আমার যখন ইস্যুটা ক্লোজ হয়ে যায়, আমি অ্যাপ্লিকেশন দেখলেই আমি বুঝে যাবো আমার ডিমান্ড কত। তারপরে কি আমি টাকাটাও কখন পাই, অ্যাট দ্য টাইম অফ সাবস্ক্রিপশন। কিন্তু বুক বিল্ডিংয়ে আমি প্রাইস ব্যান্ড জানি, কোনো প্রাইস ফিক্স থাকে না, প্রাইস ফিক্স থাকে না। আমরা ডিমান্ড কিভাবে জানতে পারি, এভরিডে বেসিসে যখন বিডিংটা হয় তখন জানতে পারি। আর টাকা তখনই পাই যখন ওই ফাইনাল শেয়ার প্রাইস ফিক্স হয়ে যাওয়ার পর একেবারে শেয়ার অ্যালটমেন্ট হয়, অ্যালোকেশন হয়ে যায়, তখনই আমি টাকাটা পাই। ক্লিয়ার? দিস ইজ দ্য ডিফারেন্স, ফিক্সড প্রাইস আর বুক বিল্ডিং মেকানিজম। ওকে, এবারে কোথাও বইতে দেখতে পারবি যে কি যে কোনো জায়গায় দেখতে পাচ্ছিস যে অ্যাঙ্কার ইনভেস্টার্স আছে। এই অ্যাঙ্কার ইনভেস্টার্স কাকে বলে তোদের ডিটেলস লাগবে না, কিন্তু এটাও জ্ঞানের জন্য জেনে রাখতে হবে, বিকজ ক্যাপিটাল মার্কেট যখন পড়ছি আমাকে এগুলো জানতেই হবে, সে অল্প হলেও জানতে হবে। অ্যাঙ্কার ইনভেস্টার্স কাকে বলে হয়তো আসবেই না পরীক্ষা, আমি বলেই দিচ্ছি, ঠিক আছে। তাও কারা হয় এরা, অ্যাঙ্কার ইনভেস্টার্স তারা হয় যারা, এরাও এক ধরনের কোয়ালিফাইড ইনস্টিটিউশনাল বায়ার্স। এরাও এক ধরনের QIBs, ঠিক আছে। এরা যখন অ্যাপ্লাই করে ফর শেয়ার্স, পাবলিক ইস্যুতে যখন এরা অ্যাপ্লিকেশন করে, এদের অ্যাপ্লিকেশন
ভ্যালুটা হয় 10 crore rupees or more, 10 crore rupees or more, ঠিক আছে, থ্রু বুক বিল্ডিং। কিছুই না, এরা হচ্ছে হাই নেটওয়ার্থ ইনভেস্টার্স। অ্যাঙ্কার ইনভেস্টার্স কিছুই না, হাই নেটওয়ার্থ ইনভেস্টার্স। এরা কি করে, এদের হচ্ছে তোর কি হয়, যখন এরা অ্যাকচুয়ালি কোয়ালিফাইড ইনস্টিটিউশনাল বায়ার্সই এক ধরনের, তারা যখন পাবলিক ইস্যুতে ওরা অ্যাপ্লিকেশন করে, তখন অ্যাপ্লিকেশন করে থ্রু বুক বিল্ডিং মেকানিজম। আর মিনিমাম তাদের কি হয়, মিনিমাম তাদের অ্যাপ্লিকেশন ভ্যালুটা হয় হচ্ছে কত, ভ্যালু অফ 10 crore or more, 10 কোটি টাকার জন্য অ্যাপ্লাই করতে পারে। এদেরকেই আমরা বলি হচ্ছে কি অ্যাঙ্কার ইনভেস্টার্স। অ্যাঙ্কার ইনভেস্টার্স কাদের বলি, যারা দে আর actually QIBs, one type of QIBs. This means anchor investors means QIBs making an application of rupees 10 crores or more made through in a public issue made through book building process. ওকে, এই হচ্ছে অ্যাঙ্কার ইনভেস্টার। এর থেকে বেশি তোদেরকে জানতে হবে না। তাহলে ফিক্স প্রাইস পড়লাম, বুক বিল্ডিং আর ডিফারেন্স পড়ে নিলাম, আমি পড়ে নিলাম অ্যাঙ্কার ইনভেস্টার্স কাকে বলে। ক্লিয়ার? এবার আরও একটা কনসেপ্ট যেটা আজকে আমি তোদেরকে করাতে চাইছি, সেটা হচ্ছে আমরা এডিআর জিডিআর করে নিয়েছিলাম, এডিআর জিডিআর করে নিয়েছিলাম। আমরা যেটা আজকে আরও জানবো, ছোটোখাটো কিছু জিনিস আগে জেনে নিই, তারপর আমরা গ্রিন শু অপশন করব, ঠিক আছে? দুটো জিনিস হয়, এফসিসিবি আর এফসিইবি। একটা হচ্ছে ফরেন কারেন্সি কনভার্টেবল বন্ডস, আর আরেকটা হচ্ছে ফরেন কারেন্সি এক্সচেঞ্জেবল বন্ডস। কি বললাম? ফরেন কারেন্সি কনভার্টেবল বন্ডস, আরেকটা হচ্ছে ফরেন কারেন্সি এক্সচেঞ্জেবল বন্ডস। দুটো জিনিস হয়, কি এফসিসিবি আর হচ্ছে কি এফসিইবি, ফরেন কারেন্সি কনভার্টেবল বন্ডস, ফরেন কারেন্সি এক্সচেঞ্জেবল বন্ডস। কি হয় আগে শুন। যেমন এডিআর জিডিআর হয়, তেমনই এই দুটো ইজ এ পার্ট অফ, আমরা বলি ইউরো ইস্যু। কি ইউরো ইস্যু? বাট ইউরো ইস্যু মানেটা কি? এইটা মানে কিছুই না, মোডস অফ রেজিং ফান্ড বাই ইন্ডিয়ান কোম্পানি ফ্রম আউটসাইড ইন্ডিয়া ইন ফরেন কারেন্সি। তাহলে বিদেশ থেকে যখন আমি টাকা তুলি, ইন্ডিয়ান কোম্পানি ফরেন কারেন্সিতে যখন ফান্ড রেজ করে, দ্যাট ইজ কল্ড ইউরো ইস্যু। when Indian company is raising fund by using in foreign currencies, actually Indian company raising fund in foreign currency, বিদেশ থেকে টাকা তুলছি, তখন তাকে বলি হচ্ছে ইউরো ইস্যু। এই ইউরো ইস্যুরই পার্ট হচ্ছে ওই এডিআর জিডিআর। ক্লিয়ার? ওই ইউরো ইস্যুরই পার্ট হচ্ছে এডিআর জিডিআর। তেমনই ইউরো ইস্যুর আরেকটাও পার্ট হচ্ছে, সেটা কি? সেটা হচ্ছে এই এফসিসিবি আর এফসিইবি। মানে কি, আমি বুঝে গেলাম ব্যাপারটা। এগুলো কিছুই না, এগুলো ওয়েজ যেটা ইউজ করে একটা ইন্ডিয়ান কোম্পানি কি হয়, এটা ওয়েজ একটা ইউজ করে ইন্ডিয়ান কোম্পানি টাকা তোলে। কার থেকে? ফরেন ইনভেস্টার্সদের কাছ থেকে। সো দিস ইজ এফসিসিবি আর এটা হচ্ছে এফসিইবি। ওকে, এবারে আমি এটার প্রসিজিয়ারটাকে করব। এই প্রসিজিয়ারটা কিভাবে করব, কিভাবে হয় এফসিসিবি আর এফসিইবি আগে শোন। এফসিসিবিতে দেখ বলা হয় ফরেন কারেন্সি কনভার্টেবল বন্ডস, আর এফসিইবি হচ্ছে ফরেন কারেন্সি এক্সচেঞ্জেবল বন্ডস। ইস্যুয়ার কোম্পানি একটা থাকে, মানে কোম্পানি যেই বন্ডটাকে ইস্যু করছে সেটা অবভিয়াসলি ইন্ডিয়ান কোম্পানি, হ্যাঁ কি না? কমন সেন্স লাগা, ইন্ডিয়ান কোম্পানি কিনা। ইস্যুয়ার কোম্পানি কি করছে? ইস্যুয়ার কোম্পানি হচ্ছে এই এফসিসিবিটাকে ইস্যু করছে। কাকে ইস্যু করছে? ইনভেস্টরকে ইস্যু করছে। ঠিক আছে? ইস্যুয়ার কোম্পানি কে ইন্ডিয়ান কোম্পানি ইনভেস্টরকে ইস্যু করছে। তাহলে ইনভেস্টর কি হবে? ইনভেস্টর নিশ্চয়ই হবে ফরেন ইনভেস্টর।
কারণ আমি কি বললাম, দিস ইজ আ পার্ট অফ ইউরো ইস্যু, আর ইউরো ইস্যু মানে হচ্ছে when ইন্ডিয়ান কোম্পানি রেজেস ফান্ড ইন ফরেন কারেন্সি। তাহলে অবভিয়াসলি যে ইস্যু করছে সেই ইন্ডিয়ান কোম্পানি, আর যারকে দিয়ে মানে যার থ্রু দিয়ে মানে যাকে ইস্যু করছে সে হচ্ছে কি ফরেন ইনভেস্টর। ওকে।